প্রথমত কি আছে যে আর আর হচ্ছে রিয়েল নাম্বার, বাস্তব সংখ্যার সেট নির্দেশ করে। যেখানে আমরা সংজ্ঞা শিখছিলাম এরকম যে তোমার হচ্ছে যদি কোনো সংখ্যাকে বর্গ করা হয় তবে তোমার হচ্ছে মান ধনাত্মক চলে আসবে। যে কোনো সংখ্যা -1 এর স্কোয়ার করলে সেটা +1 হয়ে যায়। এটা হচ্ছে বাস্তব সংখ্যা, যাকে রিয়েল নাম্বার 8 দ্বারা প্রকাশ করা হয়। স্বাভাবিক সংখ্যা যেটাকে ন্যাচারাল নাম্বার দ্বারা n দ্বারা প্রকাশ করা হয়, যেখানে 1 2 3 হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট নির্দেশ করে। এরকম ডট ডট থাকবেই। জেড হচ্ছে পূর্ণ সংখ্যার সেট, অর্থাৎ এইখানে পূর্ণ সংখ্যার সেট যেটা সেটাকে আমরা জেড দ্বারা প্রকাশ করি, কিন্তু ইংলিশে এটাকে বলে হলো ইন্টিজার। পরীক্ষার সময় যদি বলা থাকে যে কোনটি ইন্টিজার নয়, তখন কিন্তু বলা যাবে না যে জেড আমাদের জেড নাই, পূর্ণ সংখ্যা নাই, তাহলে ইন্টিজার কোথা থেকে পড়লাম। কিউ হলো মূলদ সংখ্যা, রেশনাল নাম্বার নির্দেশ করে। তাহলে এই চারটা মানে হেডলাইন করে রাখতে হবে। আর সকল বাস্তব সংখ্যার সেট, এন সকল স্বাভাবিক সংখ্যার সেট, জেড সকল পূর্ণ সংখ্যার সেট এবং কিউ সকল মূলদ সংখ্যার সেট নির্দেশ করে। তাহলে এই চারটা লাইন হেডলাইন দিয়ে রাখতে হবে, মার্ক করে রাখো। তারপরে বলছিলাম এরকম ভাবে বাস্তব সংখ্যাকে দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে মূলদ সংখ্যা আর একটা হলো অমূলদ সংখ্যা। এখন এই মূলদ সংখ্যার ক্ষেত্রে আমরা কয়েকটা ভাগ একটুখানি দেখব। প্রথমত বলে যদি আর হচ্ছে রিয়েল নাম্বার, বাস্তব সংখ্যার সেট নির্দেশ করে। দেন এন হচ্ছে ন্যাচারাল নাম্বার, যেটা স্বাভাবিক সংখ্যা নির্দেশ করে। জেড জেড হচ্ছে তোমার হলো এখানে আমাদের পূর্ণ সংখ্যা ইন্টিজার নির্দেশ করে। আর কিউ কিউ হচ্ছে মূলদ সংখ্যা, যেটাকে রেশনাল নাম্বার নির্দেশ করে। দেখো মিল আছে শুধুমাত্র রিয়েল নাম্বারের ক্ষেত্রে, রিয়েল নাম্বারকে আর দ্বারা প্রকাশ করা হয়, ন্যাচারাল নাম্বারকে এন দ্বারা প্রকাশ করা হয়, আর জেড দ্বারা প্রকাশ করা হচ্ছে হলো পূর্ণ সংখ্যা, যেটাকে ইন্টিজার বলা হয় ইংলিশে। আর কিউ যেটা এটা হলো রেশনাল নাম্বার, যেটাকে মূলদ সংখ্যা সেট বলা হয়। এখন এইগুলো কিভাবে কি আসে, প্রথমত আমরা যদি কিনা বলি এইগুলো একটুখানি তোমরা অনেক আগে হয়তো এটা লেকচারটা নিছো, তারপর আমি অল্প অল্প করে বলে দিচ্ছি। দেখো প্রথমত যদি বলি এন, এন হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট নির্দেশ করে। তাহলে স্বাভাবিক সংখ্যার সেট কোনগুলো আছে, 1 2 3 এইগুলো নির্দেশ করে। আর যদি কিনা আমরা আসি জেড, জেড হলো পূর্ণ সংখ্যা নির্দেশ করে। পূর্ণ সংখ্যা কোনগুলো, যে শূন্য সহ সকল ধনাত্মক, একদম +1 -1 2 -2 এগুলো নির্দেশ করে। যে এ আর বির ভিতরে এ কে যদি আমরা 1 2 3 তিনটা উপাদান ধরে নিই, আর বি কে যদি আমরা চারটা উপাদান ধরি, তাহলে এখন আমরা বলতে পারি যে এ সেটের প্রত্যেক সদস্য যদি বি সেটে অন্তর্ভুক্ত থাকে, তবে এ কে বি এর উপসেট বলা হয়। এ কে বি এর উপসেট বলা, যেটাকে আমরা এ সাবসেট বি দ্বারা প্রকাশ করতে পারি। এখন এইখানে তুমি আসো, ন্যাচারাল নাম্বার হচ্ছে 1 2 3 4 এরকম ডট ডট নির্দেশ করে। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে দেখো এরকম 1 আছে, 2 আছে, এরকম 3 আছে, এরকম ডট ডট আরো আছে। কে কার ভিতরে আছে, এন হচ্ছে জেড এর ভিতরে আছে। এর জন্য আমরা এখানে যে শর্তটা ব্যবহার করব সেটা হচ্ছে এন সাবসেট জেড। তাহলে আমরা জেড কে কি কি দ্বারা প্রকাশ করতে পারি, +1 দ্বারা, -1 দ্বারা, 0 দ্বারা, আবার 2 -2 দ্বারা। অর্থাৎ পূর্ণ সংখ্যার ক্ষেত্রে শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে এখানে তোমার আছে পূর্ণ সংখ্যা বলে। এবার আসো মূলদ সংখ্যার ক্ষেত্রে। শোনো, মূলদ সংখ্যা +1 হতে পারে, মূলদ সংখ্যা -1 হতে পারে, মূলদ সংখ্যা 0 হতে পারে। এখন কথা হচ্ছে মূলদ সংখ্যা 5/2 হতে পারে, মূলদ সংখ্যা 2/5 হতে পারে। এখন কথা হলো যে কতগুলো মান হতে পারে। মূলদ সংখ্যার একটা কথা হলো এরকম যে যে সংখ্যাকে p/q আকারে, p/q বলতে কি বোঝানো হয়, যে লব বাই হর আকারে প্রকাশ করা যায়, লব বাই হর। যে সংখ্যাকে লব বাই হর আকারে প্রকাশ করা যায়, অর্থাৎ p/q আকারে প্রকাশ করা যায়, তাকে মূলদ সংখ্যা বলে। আমাদের কিন্তু এখানে সূচকের ক্ষেত্রে মূলদ সংখ্যার কথাগুলো আছে। সো এগুলো একটু মাথায় রাখো। আর মূলদ সংখ্যা ও অমূলদ সংখ্যা তোমাকে তো বললাম বিসিএস এর কোশ্চেন পর্যন্ত কাজে দেবে এই দুইটা টপিকস। সো এখান থেকে ভালোভাবে মাথায় রাখা উচিত। দেখো মূলদ সংখ্যার ক্ষেত্রে বলতেছি যে সংখ্যাকে লব বাই হর আকারে প্রকাশ করা যায়, লব বাই হর। এখন এই যে +1 বা +2 ও যদি আমরা ধরি, তা +2 যদি ধরি, 2 কে 2/1 যদি আমরা লিখি, 2 কে 2/1 লিখলে মানের কোনো পরিবর্তন হয় না, কারণ 2 কে 1 দ্বারা ভাগ করলে সে 2ই হয়। এলো একটা কথা। আবার -1 কে যদি তুমি 1 দ্বারাও ভাগ করো, তাহলে লব বাই হর আকারে প্রকাশ করা যায়। 0 কে 0 বাই আকারে প্রকাশ করা যায়। 5/2 কে তো এমনিতেই যাচ্ছে। আবার যদি কিনা চিন্তা করো 2.5 কেও দেখো ভগ্নাংশ আকারে নেওয়া যায়। কিভাবে, 2.5 এ একটা ইম্পর্টেন্ট কথা। দেখো আমি পয়েন্টের হিসাবটা শেখাচ্ছি। 2.5 পয়েন্ট উঠাই দিবা, পয়েন্টের জন্য হচ্ছে 1, আর পয়েন্টের পরে একটা সংখ্যা আছে, এর জন্য হলো 0। একটা সংখ্যা একটা শূন্য। তাহলে 2.5 কে আমরা লিখতে পারি 25/10। দেখো সেটাকে আবার
লব বাই হর আকারে প্রকাশ করা যায়। আরো একটা উপায় আছে যে তোমার হচ্ছে 1.3333 এরকম যদি তোমার আছে থাকে, যেটাকে পৌনপুনিক মান নির্দেশ করে। পৌনপুনিক মান মূলদ সংখ্যা বলি যে লব বাই হর আকারে, সেটা +2 সেটাও যেতে পারে, মাইনাস মান সেটাও যেতে পারে, 2.5 পয়েন্ট মান সেটাও যেতে পারে, আবার আছে যদি কিনা পৌনপুনিক মান থাকে সেটাও মূলদ সংখ্যা বলা যেতে পারে। এখন কথা হচ্ছে যে কে কার ভিতরে আছে। আমার তো উপসেটের ক্ষেত্রে যেটা বলছিলাম, যদি কিনা এ বির ভিতরে থাকে তাহলে এ সাবসেট বি, এন জেড এর ভিতরে থাকে তবে এন সাবসেট জেড। তাহলে এখন কি জেড কিউর ভিতরে নাই? জেড কিন্তু কিউর ভিতরে আছে, কারণ জেড এর ভিতরে যে +1 -1 আবার 2 -2 এগুলো তো সব এর ভিতরে আছে। তাছাড়া কি আছে, এ দেখো 0 -1 -2 এগুলো তো আছেই, 2.5 1.3 এর মাথায় পৌনপুনিক, এগুলো এক্সট্রা, আরো এক্সট্রা আছে। তার মানে এটা বোঝাচ্ছে যে পূর্ণ সংখ্যার সেট মূলদ সংখ্যার ভিতরে আছে, পূর্ণ সংখ্যার সেটটা মূলদ সংখ্যার ভিতরে আছে। সেই কনসেপ্ট থেকে আমরা এখানে বলতে পারি জেড সাবসেট কিউ, যে এন হচ্ছে ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা, যেখানে 1 2 3 4 5 6 এরকম আসতে পারে, সেটা পয়েন্টে মান আসবে না। এই যে তোমার আছে জেড এর মান, এরা প্লাস মাইনাস নির্দেশ করে, কিন্তু এটা পূর্ণ সংখ্যা, মানে পূর্ণ একটা সংখ্যা হবে, নট ভগ্নাংশ। ভগ্নাংশ উপায় আছে শুধুমাত্র মূলদ সংখ্যার ভিতরে। তাহলে আমরা মূলদ সংখ্যার ক্ষেত্রে একটা জিনিস শিখলাম, সেটা হচ্ছে এরকম যে মূলদ সংখ্যা 5/2, এই যে মানটা 5/2 যে মানটা লব বাই হর আকারে প্রকাশ করা গেল, এই লব বাই হরকে প্রকাশ করা যায় বিধায় কিউটাকে মূলদ সংখ্যা নির্দেশ করে। এখন আসো যে তোমার আছে অমূলদ সংখ্যা, যেটাকে কিউ প্রাইম দ্বারা প্রকাশ করা হয়। এটা হলো মূলদ সংখ্যা গেল। আর এখন আমরা আসছি যে অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যাকে ক্ষেত্রে হলো তোমার হচ্ছে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না। আর আরেকটা কথা হলো, এখান থেকে অম্লত সংখ্যা তো আমি ধরেই ফেলছি, আর তার আগে একটা কথা বলি, দেখো সকল বাস্তব সংখ্যা, এই যে সকল মূলদ সংখ্যা আবার বাস্তব সংখ্যা, সেই সেন্স থেকে আবার কিউ সাবসেট আর বলা যায়। আর আমরা প্রথম থেকে যেভাবে শিখলাম, এন সাবসেট জেড, জেড সাবসেট কিউ, আর কিউ সাবসেট হলো আর, কারণ কিউর সকল উপাদান আর এর ভিতরে আছে। তাহলে এ টু দি পাওয়ার এন যদি থাকে, তাহলে আমরা এখানে তোমার হচ্ছে এন কে বলবো হচ্ছে ঘাত, সূচক বা এক্সপোনেন্ট, বা তোমার পাওয়ার বা ডিগ্রি। তোমরা এখানে তো আমার লেখার সুযোগ নাই, তোমরা হচ্ছে লিখে নিতে পারো, এক্সপোনেন্ট অবলিক দিয়ে তোমার হচ্ছে ডিগ্রি লিখে রাখতে পারো, DECREE। ঠিক আছে, তাহলে এন কে বলা হয় এ এর ঘাত, সূচক, এক্সপোনেন্ট, আর হচ্ছে ডিগ্রি। আর আমরা ইংলিশে আরেকটা কথা বলতে পারি পাওয়ার। তাহলে এইগুলো অর্থাৎ এখানে আছে 1টা 2টা 3টা, আর আমি 2টা অ্যাড করে দিলাম পাওয়ার ডিগ্রি। ঠিক আছে কিনা? যেমন এখানে একটা উদাহরণ দেওয়া আছে, দেখো 2/3 এই যে 2/3 টু দি পাওয়ার 4, এর ক্ষেত্রে ভিত্তি হচ্ছে 2/3। ভিত্তি কোনটা? আমি তো একটু আগেই বললাম যে এ টু দি পাওয়ার এন যদি থাকে, তাহলে এ টু দি পাওয়ার এন, এই এটা হচ্ছে তোমার কি হবে, বেজ হবে। তাহলে 2/3 এটা আমার বেজ নির্দেশ করবে, যেটাকে ভিত্তি বলি আমরা। আর পাওয়ার যেটা, এই যে 4, এই 4 হচ্ছে পাওয়ার, ঘাত, সূচক নির্দেশ করে, যেটা যে সকল এ বিলংস টু আর এর জন্য এটা দ্বারা বোঝানো হয় যে এ এর উপাদান, বুঝো কিন্তু, সকল এ বিলংস টু আর এর জন্য এখানে যেটা কথাটা বলা হচ্ছে সেটা হচ্ছে এরকম যে এ এর উপাদান সকল বাস্তব সংখ্যা। এখন আমরা তো জানি বাস্তব সংখ্যা কোনগুলো, যে তোমার আছে 1 2 3 এটাও বাস্তব সংখ্যা হতে পারে, আবার আছে -1 2 3 এটাও হতে পারে, আবার আছে ভগ্নাংশ যদি থাকে 2/3 5/2 এটাও হতে পারে, আবার পৌনপুনিক থাকলে সেটাও হতে পারে, আর অমূলদ সংখ্যা থাকলে সবই হতে পারে। তার মানে বাস্তব সংখ্যা তো বাস্তব সংখ্যাই, মানে এর ভিতরে অনেকগুলো সংখ্যা যা আছে, যা তোমার এক কথায় বাস্তবে যতগুলো সংখ্যা অ্যাপ্লাই করা যাচ্ছে সবগুলোই আর এর ভিতরে আছে। ঠিক তেমনি আমরা যদি এটাকে ধরে নিই বাস্তব সংখ্যার আন্ডারে, যেখানে কোন একটা মান নির্দেশ করে এ, তাহলে এই এর মান হচ্ছে সকল বাস্তব সংখ্যা নির্দেশ করে। যদি এর মান 5 হয়, তা আর কি 5 এর ভিতরে নাই? আর তো অবশ্যই 5 এর ভিতরে আছে। আবার যদি কিনা তোমার আছে এখানে চিন্তা করি যে এর মান -3, -3 কিনা বাস্তব সংখ্যার ভিতরে নাই? অবশ্যই আছে। তা ঠিক সেরকম নির্দেশ করছে যে এর মান আর এর মধ্যে আছে, এরকম কিছু একটা মান নির্দেশ করতে। ঠিক তেমনি এ টু দি পাওয়ার 1, এ টু দি পাওয়ার 1 উচ্চারণ এ টু দি পাওয়ার 1, এটা দ্বারা বোঝানো হচ্ছে যে এর মান এখানে যে বাস্তব সংখ্যা, এখানে যে সংখ্যাটা দেওয়া আছে এ, মানে চলকটা দেওয়া আছে, এই চলক বা ধ্রুবক যেটা দেওয়া আছে এইটার একটা নির্দিষ্ট মান আছে। যেমন আমরা যদি ধরি 3 টু দি পাওয়ার 1,
তা 3 টু দি পাওয়ার 1 একে আমরা 3 দ্বারা প্রকাশ করতে পারি। আবার 3 টু দি পাওয়ার যদি 2 বলি তাহলে 3 এর স্কয়ার করলে কত হবে 9 হবে। তাহলে 9 হলে আমাদের তখন আমরা এটাকে 9 এই যে এর মান হচ্ছে তখন 9 বলবো। সেই ফরম্যাটটাকে এইটা বলা হয় যে a টু দি পাওয়ার n। এই a টু দি পাওয়ার n দ্বারা বোঝানো হচ্ছে যে n এর মান শুধুমাত্র 1 বলে কথা না, 1 থেকে বড় 2 3 4 5 6 যা এক্সেট্রা এগুলো সবগুলো নির্দেশ করে। তাহলে এর ভিতর থেকে আমরা কি কি শিখলাম? এর ভিতর থেকে আমরা শিখছি হচ্ছে যে বেস কোনটা, পাওয়ার কোনটা, এটা ক্লিয়ার হলাম। তারপর হচ্ছে কোনো মানে বেজের পাওয়ার থাকলে এক একটা মান যখন থাকবে, এই যে বেজের পাওয়ার a টু দি পাওয়ার 1, এখানে a টু দি পাওয়ার 1 না থেকে যদি a টু দি পাওয়ার 2 থাকে তখন কেমন হবে? যেমন আমরা একটা উদাহরণ দিলাম 3 টু দি পাওয়ার n। তা 3 টু দি পাওয়ার n যখন আমরা বলবো তখন 3 টু দি পাওয়ার n এর জায়গায় যদি আমরা কোনো একটা মান বসাই, সেই মানটা হচ্ছে 2 3 4 এরকম হতে হবে। দেখো এখানে কিন্তু অলরেডি বলা আছে যে a টু দি পাওয়ার 1, তার মানে এখানে 1 দিয়ে অলরেডি করা যেতে পারে। আর 1 এর জায়গায় যদি এখানে 2 3 বসানো হয়, অবশ্যই এখানে n যখন উল্লেখ করছে তখন এখানে মান 1 থেকে বড় হতে হবে। এই জন্য শর্তটা দেখো দেওয়া আছে এখানে। এখানে আবার কি বলছে যে এই যে পাওয়ার n হতে হবে, এই যে পাওয়ার n হতে হবে, এই n সকল স্বাভাবিক সংখ্যা হতে হবে, সকল স্বাভাবিক সংখ্যা হতে পারে, কিন্তু সেই n এর মানটা অবশ্যই আবার 1 থেকে বড় হবে। তাহলে যেটা বললাম যে এখানে এর মান 1, এটার মান 1 মানে সেই সংখ্যাটাই নির্দেশ করে। যদি 3 এর পাওয়ার 1 হয় সেটা 3 নির্দেশ করে। কিন্তু a টু দি পাওয়ার n যখন বলা হয়, a টু দি পাওয়ার n হতে গেলে n এর মান এখানে 1 থেকে বড় কোনো সংখ্যা ধরে নিতে পারবো। যেমন 2 3 4 আমরা ধরে নিব। আবার কেন 2 3 4 নিব, -2 -3 এগুলো নিতে পারবো না। এখানে শর্ত হলো এটাই যে n এর মান সকল স্বাভাবিক সংখ্যা হতে পারে। তার স্বাভাবিক সংখ্যা হবে যেহেতু, তার স্বাভাবিক সংখ্যা কোনগুলো? স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1 2 3 4 5 6 7। কিন্তু এখানে আবার শর্ত বলে দিছে যে n এর মান সবসময়ের জন্য 1 থেকে বড় হতে হবে, তবেই a টু দি পাওয়ার n ইকুয়াল টু এরকম ডট ডট দিয়ে মান হবে। যে যতগুলো n হবে ঠিক ততগুলো a গুণ আকারে হবে। এখানে যদি a টু দি পাওয়ার 5 হয় তাহলে a ইনটু এখানে 5টা a হবে, 5টা এর গুণফল হবে। তাহলে এই পর্যন্ত আমরা বেসিক কিছু কিছু কথা শিখলাম যে কোন চলককে পাওয়ার হিসেবে, কোন চলককে বেজ হিসেবে চিন্তা করলে, বা কোন চলকের মানে মান যখন আমরা বাস্তব সংখ্যা বা তোমার আছে স্বাভাবিক সংখ্যা চিন্তা করব তখন কেমন ভাবে আসবে। এখানে যেমন বলছে যে a বিলংস টু r, এখানে এর মান মাইনাস হতে পারে, এর মান প্লাসে হতে পারে। আর এখানে যে n এর যে মানটা বলবো, n সবসময়ের জন্য স্বাভাবিক সংখ্যা, সবসময়ের জন্য প্লাসের হিসাব করব। আর এই এটার মান -1 -2 যাই বলো না কেন সবকিছুই হবে। এবার আসো অমূলদ সূচকের ক্ষেত্রে। অমূলদ সূচকের ক্ষেত্রে কি বলছে যে অমূলদ সূচকের ক্ষেত্রে a টু দি পাওয়ার x এর মান এমন ভাবে নির্দিষ্ট করা হয় যেন x এর মূলদ আসন্ন মান, ঠিক আছে কিনা, x এর মূলদ আসন্ন মান নির্দেশ করবে। আর এখানে যে শর্তটা দেওয়া আছে তোমরা শুধুমাত্র এইটুকু দাগায় রাখো যে অমূলদ সূচকের ক্ষেত্রে a টু দি পাওয়ার x যেখানে এর মানটা 0 থেকে বড় হবে, এইটুকু দাগাও শুধুমাত্র, ঠিক আছে। অমূলদ সূচকের ক্ষেত্রে a টু দি পাওয়ার x ব্র্যাকেট দিয়ে a গ্রেটার দ্যান 0 এইটুকু দাগায় রাখবা। দেখো আগে যে দুইটা টপিক শিখলাম উপরে, দেখো a টু দি পাওয়ার 1 আর a একটু আরেকবার বলেন তো কোনটা বলো। স্যার, এই যেটা দাগাইতে বললেন স্যার। হ্যাঁ, অমূলদ সূচকের ক্ষেত্রে এইটুকু দাগাও, অমূলদ সূচকের ক্ষেত্রে a টু দি পাওয়ার x যেখানে a গ্রেটার দ্যান 0 এইটুকু, এই ব্র্যাকেট পর্যন্ত। স্যার আর হচ্ছে ঘাত নিধান ভিত্তি এই কয়টা স্যার, আর কি জানি আপনি বলছেন, পাওয়ার আর কি? ঘাত নিধান ভিত্তি, ঘাত নিধান ভিত্তি দুইটা আলাদা কথা। নিধান ভিত্তি বেস এইগুলো হচ্ছে একই কথা। আর ঘাত সূচক ডিগ্রি এক্সপোনেন্ট পাওয়ার, ডিগ্রি এক্সপোনেন্ট পাওয়ার, এই ঘাত সূচক এক্সপোনেন্ট পাওয়ার ডিগ্রি এগুলো হচ্ছে সেম কথা। যে অমূলদ কিন্তু আমরা বলছিলাম যে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না। যেমন এখানে √5 এর তোমার হচ্ছে মান দেওয়া আছে যে 2.236067 এরকম দেওয়া আছে। আবার আমরা যদি চিন্তা করি √3 মান, √3 মান যদিও এখানে নাই, √3 মান 1.73205008 এরকম এক্সেট্রা মান আছে। যদি √2 হিসাব করতে যাও 1.41424 এরকম এক্সেট্রা আছে মান। দেখো ওই মানগুলো মানে এরকম ডট ডট চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। তাই এই যে ডট ডট চিহ্ন দ্বারা আমরা প্রকাশ করি যে √5 এর মান যেমন এখানে ডট ডট প্রকাশ করা, এগুলোকে বলে ইনফিনিটি মান অর্থাৎ অসীম মান। আর অসীম যখন হয় তখন সেই ফাংশনগুলোকে মূলদ দ্বারা
সূচিত করা যাবে না, সেটাকে বলা হবে অমূলদ। আমরা তো জানি সসীম আর অসীমের মধ্যে ফাংশনের মধ্যে পার্থক্যটা কি। তা সসীম বলতে কি বোঝায়? সসীম বলতে নির্দিষ্টতা, যেমন এই যে 2.236 এটা হচ্ছে নির্দিষ্ট নির্দেশ করে। আচ্ছা, এর ভিতরে তোমরা কি কেউ বলতে পারবে এর ভিতরে মূলদ সংখ্যা আছে নাকি অমূলদ সংখ্যা আছে? এই যে P1 থেকে P7 পর্যন্ত মূলদ। মূলদ সংখ্যা। কারণ মানে কেন বলি মূলদ সংখ্যা, কারণ হচ্ছে এখানে পয়েন্টের পরে ডট যে ডট দেওয়া নাই। ডট ডট চিহ্ন দেওয়া না, যেটাকে অসীম নির্দেশ করে না। আর এখানে হ্যাঁ। 2.2360 এটাও দেখো মানে মান বাড়তে আছে বাট ডট চিহ্ন নাই। ডট চিহ্ন থাকা মানেই বুঝতে হবে সেখানে অসীম মান নির্দেশ করে। আর অমূলদ সূচককে এই কারণেই বলা হচ্ছে যে মানকে অসীম আকারে প্রকাশ করা যায় তাকে হচ্ছে অমূলদ সংখ্যা বলতেছে। আর এখানে যে √5 এর মান যেমন ডট ডট চিহ্ন দেওয়া আছে, এই মানগুলোকে কিন্তু আর p/q আকারে প্রকাশ করা যায় না। আমরা নরমালি সেই ছোটবেলা থেকে এক সংখ্যা শিখে আসছি যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না, অর্থাৎ লব বাই হর আকারে প্রকাশ করা যায় না, সেই সংখ্যাকে অমূলদ সংখ্যা বলে। তা দেখো আমরা বাস্তবে প্রমাণ দেখলাম এটাই, যে তোমার হচ্ছে মান যখন ডট ডট চিহ্ন আসতেছে এই সংখ্যাকে আর p/q আকারে প্রকাশ করা যাচ্ছে না। এই জন্য আমরা মূলদ সংখ্যা অমূলদ সংখ্যাকে p/q আকারে প্রকাশ করতে পারি না। আর এই যে মানটা অসীম যখন নির্দেশ করবে সেটা অমূলদ সূচক হবে। এর ভিতরে শুধুমাত্র একটা লাইনই দেখাবা এই পর্যন্ত, তাছাড়া আর কিছু লাগবে না। বাকিগুলো তোমার আছে স্যার এই যে শুধুমাত্র ব্র্যাকেট পর্যন্ত। অমূলদ সূচকের ক্ষেত্রে a⁴x a> 0 এই পর্যন্ত। এবার আসো সূচক সম্পর্কিত সূত্র। দেখো এখানে আমি প্রত্যেকটা সূত্র ব্যাখ্যা করে দিচ্ছি, তারপর তোমরা একটুখানি খেয়াল করো এইটুকুর মিনিংটা কি বলছে। যে এর মান সকল বাস্তব সংখ্যা হতে পারে, তার মানে -1 হতে পারে আবার +1ও হতে পারে। আবার এখানে বলছে n belongs to n, মানে n এর মান স্বাভাবিক সংখ্যা হবে। তা n এখানে তোমার হচ্ছে স্বাভাবিক সংখ্যা যদি হতে হয় তাহলে n তো আমার আর মাইনাসে নাই। এই যে তোমার হচ্ছে ক্যাপিটাল লেটার n, স্বাভাবিক সংখ্যা তার মাইনাসে নাই। এখানে ছিল 1 2 3 4 5 6 যেটা প্লাসে নির্দেশ করে। এইটুকুর শর্ত দ্বারা আমরা বুঝলাম যে এর মান মানে -1 -2 +1 +2 হতে পারে, আর এই n এর মান 1 2 3 হতে পারে, 3 4 এরকম হতে পারে, যে তোমার যেখানে সবসময়ের জন্য প্লাস মানটাই থাকবে। এরকম ক্ষেত্রে a⁴1 = a আর a⁴n+1 একটা জিনিস মনে রাখতে হবে কিন্তু, যদি কিনা কোনো চলক, এটা আমাদের চলক, এটা হলো আমাদের ঘাত, তাহলে এই চলক এটা হচ্ছে ঘাত। আমরা বুঝবো যখন কোনো চলকের ক্ষেত্রে প্লাস আকারে থাকবে, প্লাস যখন থাকে সেই চলক, দেখো একটা চলকের মানে ঘাত যেগুলো আছে সেগুলো প্লাস চিহ্ন প্লাস আকারে আছে। এই চলক যখন আমরা প্লাস আকারে থাকবে মানে ঘাতটা, তখন আমরা কি আলাদা করে লিখতে পারবো এরকম যে a⁴n ইনটু a⁴1, যদিও এখানে a⁴1 দেওয়া নাই। তারপর আমরা কিন্তু যখন ঘাত আলাদা করব তখন কিন্তু a⁴1 এরকম আলাদা করে নিতে পারবো। যদি কিনা আমরা এরকম থাকে a⁴n+2, তাহলে আমরা যে কাজটা করতে পারি a⁴n ইনটু a⁴2, ঠিক আছে কিনা। যদি কিনা a⁴n+3 থাকে বা যদি কিনা 3+n থাকে, তবে আমরা প্রথমত যেটা আছে সেটাই লিখবো a⁴3, যদি এখানে n না আমরা 3 ধরি আর এখানে যদি n ধরি, তাহলে আমরা এরকম বলতে পারি যে a⁴3 ইনটু হচ্ছে a⁴n। তার মানে এটুকু শিখলাম যে কোন চলকের ঘাত যদি তোমার আছে যোগ আকারে থাকে, তবে সেই চলকটাকে আলাদা করে লেখা যাবে এবং তার ঘাতগুলোকে তোমার সে এরকম দিয়ে দেওয়া যাবে এবং ইনটু চিহ্ন হবে। তাহলে এই হচ্ছে এই প্রথম সূত্র, এই সূত্র তোমরা দাগায় রাখবা। তার মানে একটা জিনিস শিখলাম যে ঘাত যখন থাকবে, চলক যখন একই হবে তখন গুণের ক্ষেত্রে পাওয়ার গুলো যোগ হয়ে যাবে, যেমন a⁴n আর এখানে এর পাওয়ার হচ্ছে 1। এই প্রথম সূত্রটা দাগায় রাখবা। পরবর্তীতে আসো সূত্র 2 এ। এটা কি বলছে দেখো, এখানেও একই কথা। আগে ছিল শুধুমাত্র n+1, মানে শুধুমাত্র a⁴n আর a⁴1 ছিল। আর এখানে আমরা বলতেছি যে শুধুমাত্র n না, যদি কিনা 1 ছাড়া অন্য কোনো সংখ্যাও হয়, যদি m এর মান আমরা এখানে 2, n এর মান যদি 3 ধরি, তবে এরকম a⁴2+3। তাহলে একটু আগে যেটা শিখলাম যে তোমার হচ্ছে গুণের ক্ষেত্রে, যোগের ক্ষেত্রে চলকগুলোকে আলাদা করে দিয়ে পাওয়ার গুলোকে আলাদা করে দিতে পারি আমরা, এই যে যোগ যখন থাকবে। আর এখন যেটা শিখলাম যে এর মান এ নির্দেশ করে হচ্ছে এখানে সকল বাস্তব সংখ্যা, তাহলে এই বাস্তব সংখ্যা কি নির্দেশ করতে পারে, সেটাও অনেক সংখ্যায় হতে পারে, প্লাস হতে পারে, মাইনাস হতে পারে, পৌনঃপুনিক মান হতে পারে। এমন সংখ্যা যদি এ হয়,
তাহলে সেই এর পাওয়ার যখন মানে এম এর পাওয়ার যখন এন, দেখো দুইটা চলক যখন একই হবে গুণের ক্ষেত্রে পাওয়ার গুলো যোগ হয়ে যায়। তাহলে এই শর্তটা শুধুমাত্র পড়া লাগবে। এইগুলো ক্রস চিহ্ন দিয়ে কেটে দিতে পারো, কারণ এখন এগুলো পরীক্ষায় আসে না সূত্রের প্রমাণ। এগুলো আমরা যখন পড়ছি তখন আসছে। আর তোমরা এই যে ছকটাকে দাগে রাখতে পারো, যেটা একটু আগে দাগাইছো যে এ টু দি পাওয়ার, তোমাদের পরীক্ষার সময় কিন্তু ছক আকারে মানে যদি এমসিকিউ তে থাকে তাহলে এই শর্ত তো থাকতেই পারে, আবার বলতে পারে যে এ বিলংস টু আর এর জায়গায় দেখালো এন বিলংস টু আর দিয়ে দিতে পারে, তাহলে কিন্তু শর্ত তখন এ বিলংস টু আর হতে হবে। এই শর্ত কিন্তু খেয়াল রাখতে হবে পরীক্ষা এমসিকিউর ক্ষেত্রে। এবার এখান থেকে এই ছকটা তোমরা দাগে রাখবা, লাল কালি দাও বা গোল চিহ্ন দাও বা ছক করে রাখো, যেটাই করো, এবং নিচে লিখে রাখো, এই দাগে রাখো, বর্ণিত সূত্রটিকে সূচকের মৌলিক সূত্র বলা হয়। বর্ণিত সূত্রটিকে মূল সূচকের মৌলিক সূত্র বলা হয়। আর এই যে আরো একটা কথা আমি বলে দিই যে এ টু দি পাওয়ার এন, এই এন কি কিন্তু আবার সূচকও বলা হয়। মানে যে ঘাত ছিল সে ঘাতকে আমরা আগে তো বললাম ঘাত, পাওয়ার, ডিগ্রি, এক্সপোনেন্ট, আর এখন আবার একটা বললাম যে সূচক এ টু দি পাওয়ার এন, এই এন কে আবার সূচকও বলা হয়। ঠিক আছে, এই জন্য বলছে বর্ণিত সূত্রটিকে সূচকের মৌলিক সূত্র বলা হয়। মৌলিক সূত্র কি বলতে কি বুঝি আমরা, যে একই চলক যদি থাকে তাহলে গুণের ক্ষেত্রে পাওয়ার গুলো যোগ হয়ে যাবে। একই চলক যদি থাকে গুণের ক্ষেত্রে পাওয়ার গুলো যোগ হয়ে যাবে। এবার এখানে দেখো আমরা শিখলাম হচ্ছে গুণের ক্ষেত্রে যোগ হয়, আর এখন শিখবো হচ্ছে এই ভাগের ক্ষেত্রে পাওয়ারটা স্যার বিয়োগ এই হয়। প্রমাণগুলো প্রমাণ লাগবে না, এই যে প্রমাণ, এই যে তোমার হচ্ছে শুধুমাত্র সূত্রটু, এগুলো লাগবে না, এগুলো ক্রস চিহ্ন দিয়ে কেটে দিতে পারো। আবার এই যে সূত্র একের প্রমাণ কি লাগবে? শুধু কোনো সূত্র লাগবে। কোনো প্রমাণ লাগবে না, কোনো প্রমাণ পরীক্ষা আসবে না, এখন কোনো প্রমাণ পরীক্ষা আসবে না। 99% কেন 100% শিওর দিতে পারি, যা বলবো তা মিস হবে না আশা করি। যাই হোক, সূত্র 3-এ যাও। সূত্রে 3-এ এইখান থেকে তোমার আছে এই শর্তটাকে কেউ যদি তোমার আছে মার্কার দিয়ে মার্ক, ওই যে তোমাদের সিগনেচার যে পেনটা আছে সেটা দিয়ে বোল্ড করে দিতে পারো, অথবা যদি চাও যে লাল কালি দিয়ে নিচে দাগ দিতে পারো, সেটা তোমাদের খুশি। একটু আগে যেটা শিখলাম সেটা শিখলাম কি, যখন চলক একই হয় গুণের ক্ষেত্রে পাওয়ার গুলো যোগ হয়, আর যখন ভাগ হয় তখন তোমার হচ্ছে ভাগের ক্ষেত্রে পাওয়ার গুলো বিয়োগ হয়ে যায়। এটা নরমালি আমরা ওই তোমার হচ্ছে 9-এর যে আমরা জেনারেল ম্যাথ যখন আমরা পড়ছি, যদি কিনা তোমরা সুযোগ পাও, যে লগারিদম সূচকের ক্ষেত্রে এগুলো আছে, সবগুলো নাই অবশ্য, কিন্তু এইসব শর্তগুলো উল্লেখ করা নাই বইতে। এই জন্য আমি এখানে তোমাদের এগুলো ধরছি, আর এটা খুবই ইম্পর্টেন্ট, এগুলো এমসিকিউ থাকেই। তাহলে এ বিলংস টু আর, এ নট ইকুয়াল টু 0, দেখো এখানে বলছে আগের ক্ষেত্রে কিন্তু ছিল এরকম যে বাস্তব সংখ্যার ক্ষেত্রে যে আর এর মান, এখানে এর মান সব হতে পারবে, 1 2 0 -1 সব হতে পারবে, কিন্তু এখানে একটা শর্ত কিন্তু বলছে যে এর মান নট ইকুয়াল টু 0। এই কথাটার মিনিং হচ্ছে যে এর মান শূন্য হতে পারে না, আর যাই হোক শূন্য হবে না। কথা বুঝছো, যে এর মান শূন্য হতে পারবে না, মানে এর মান বাস্তব সংখ্যা হতে পারবে কিন্তু এর মান শূন্য হতে পারে না। কারণ আমরা শূন্যকে বর্গ করি আর রুট করি, শূন্য কিন্তু শূন্যই হয়, সেটাও কিন্তু বাস্তব সংখ্যার মধ্যে পড়ে যায়। কিন্তু এখানে আমাদের এই যে বাস্তব সংখ্যার ভিতরে শূন্যটাকে অ্যালাউ করা যাবে না। যখন আমরা অ্যালাউ করব না এবং এম এর মান এন এর মান সমান হতে পারবে না, দেখো কতগুলো শর্ত মেনটেন করতে হচ্ছে। তারপরে এ টু দি পাওয়ার এম ভাগ হচ্ছে এ টু দি পাওয়ার এন বলা হচ্ছে, তখন ভাগের ক্ষেত্রে বিয়োগ হবে হলো এ টু দি পাওয়ার এম মাইনাস 1, যেখানে এম গ্রেটার দ্যান এন, আর এটা হচ্ছে এম লেস দ্যান এন হলে তখন এইভাবে লেখা যায় 1/n - n। তার মানে একই জিনিস তোমরা এইটুকু শিখতে পারো যে ভাগের ক্ষেত্রে পাওয়ার গুলো বিয়োগ হয়ে যায়, কিন্তু সেই বিয়োগটাকে কিন্তু আলাদা আরেকটা ফরম্যাটে লেখা যায় এরকম ভাবে 1/a টু দি পাওয়ার n - m। তাহলে আমরা নতুন একটা জিনিস এখানে শিখতে পারলাম যে এ টু দি পাওয়ার m - n তো সেটা ভাগের ক্ষেত্রে হয়, ওই ভাগের ফরম্যাটটাকে আবার 1 আকারে a টু দি পাওয়ার n - n চিন্তা করা যায়। ঠিক আছে কিনা? তাহলে আমরা এই যে ভাগ বিয়োগের মানে যোগের ক্ষেত্রে আমরা তো বুঝতে পারলাম একটা, এখানে দেখো একটা উদাহরণে একটুখানি বুঝাইছে, এটা লাগবে না বলছে আগেই। তারপর একটুখানি দেখো যে a টু দি পাওয়ার m - n ইনটু a টু দি পাওয়ার n, এটা দ্বারা কি বোঝাচ্ছে? এটা দ্বারা বোঝাচ্ছে যে দুইটা চলকের গুণ হবে। আমরা একটু আগেই তো শিখলাম গুণের ক্ষেত্রে পাওয়ার গুলো যোগ হয়ে যায়। তাহলে এখানে a টু দি পাওয়ার m - n প্লাস n, এই জন্য কিন্তু এই প্লাস nটার কথাটা আসছে। আর গুণের ক্ষেত্রে পাওয়ার গুলো যোগ হয়ে যাবে, গুণের ক্ষেত্রে পাওয়ার গুলো যোগ হয়ে যায়।
এবং তখন একটা চলক আছে, তখন দুইটা চলক হবে না। ঠিক আছে কিনা? তাহলে আমরা কিন্তু মানে প্রুফও দেখলাম যে আসলে গুণের ক্ষেত্রে কিভাবে যোগ কিভাবে করতে হবে, এবং তোমার হচ্ছে গুণ আকারে আলাদাগুলো থাকবে, কিন্তু তোমার আছে এখানে এই যে যোগ চিহ্ন দিয়ে যখন গুণ থাকবে তখন আমরা যোগ দিয়ে এরকম ভাবে একটা চলক আকারে লিখতে পারবো। ভাগের ক্ষেত্রে ঠিক সেম। পরবর্তীতে চলে যাও, সূত্র 4-এ চলে যাও। a belongs to r, mn belongs to n। a belongs to r দ্বারা একইভাবে যে এর মান হচ্ছে সকল বাস্তব সংখ্যা নির্দেশ করে, আর mn belongs to n দ্বারা বোঝানো হচ্ছে যে m এবং n দুইটাই হলো স্বাভাবিক সংখ্যা নির্দেশ করে, যেমন 1 2 3 4 এক্সেট্রা। এখানে a টু দি পাওয়ার mn দ্বারা বোঝানো হচ্ছে যে এর পাওয়ারে যদি কিনা দুইটা মানে ঘাত থাকে, তখন একটা চলকের ঘাত যদি দুইটা থাকে, বুঝো কিন্তু আমি যেটা বলি, একটা চলকের ঘাত এগুলো সাথে সাথে লিখে রাখতে পারো বাংলা কথা, যে একটা মানে কোন চলকের ঘাত যদি তোমার হচ্ছে দুই বা ততোধিক থাকে, তা দুইটা যদি থাকে তখন সেগুলো গুণ বোঝায়। তার মানে a টু দি পাওয়ার 2 আবার যদি 3 হয়, এখানে পাওয়ার এটা 2 এটা যদি 3 হয় তাহলে 3 দুগুণে 6 হয়ে যাবে তখন। অর্থাৎ একটা চলকের পাওয়ার যখন আমরা পাওয়ার গুলো অনেকগুলো থাকবে তখন সেই পাওয়ার গুলো গুণ আকারে নির্দেশ করে। a টু দি পাওয়ার mn এখানে তো বলা আছে যদি আমরা 2 3 ধরে নেই তাহলে 3 দুগুণে 6 হবে। প্রথম একটা থিওরি শিখলাম, সেখানে আছে গুণের ক্ষেত্রে পাওয়ার গুলো যোগ হয়ে যায় যেখানে দুইটা চলক থাকে, আর তারপর হচ্ছে ভাগের ক্ষেত্রে পাওয়ার গুলো বিয়োগ হয়ে যায়। আর এখন শিখলাম যে একটা চলকের দুইটা পাওয়ার থাকলে সেটা হচ্ছে গুণ হয়ে যায়। দেখো একটু আগে যেটা বললাম যে তোমার আছে এরকম যে দুইটা যদি চলক মানে চলক যদি মানে দুই ভাবে থাকে এবং গুণ আকারে থাকে, তখন পাওয়ার গুলো যোগ হয়ে যায় একই চলক। আর একই চলকের ঘাত যদি তোমার আছে দুইটা থাকে, সেই ঘাতগুলো গুণ হয়ে যায়। তাহলে এই তিনটা ফরম্যাট কিন্তু মাস্ট বি ইম্পর্টেন্ট এবং নোট করে রাখতে হবে এটা। এবার এখানে আসো যে a ইন্টু বি টু দি পাওয়ার n, এটা কিন্তু a ইন্টু বি টু দি পাওয়ার n, a ইন্টু বি টু দি পাওয়ার n, এই যে a ইন্টু বি টু দি পাওয়ার n, এটা দ্বারা বোঝানো হচ্ছে যে সবার মাঝেই মানে পাওয়ারটাকে দিয়ে দেওয়া যাবে। তাহলে এবার এর পরে আসো শূন্য এবং ঋণাত্মক পূর্ণ সংখ্যার সূচক, এগুলো দাগায় রাখো, এই যে বক চিহ্ন দিয়ে দাগায় রাখো। দেখো এই যে এখানে একটা কথা বলা আছে যে a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। আমরা আগে একটা শিখছিলাম যে a টু দি পাওয়ার 1 ইকুয়াল টু কত, তাই a টু দি পাওয়ার 1 যখন হয় তখন আমরা a লিখি। আর এখন একটা শিখলাম a টু দি পাওয়ার 0 হলে তার মান 1 হয়। একটা মোস্ট ইম্পর্টেন্ট নোট সেটা হচ্ছে এরকম, শুধুমাত্র যে এর মান পাওয়ার যদি 0 হয়ে যায় তবে যে 1 হবে এমন কোনো কথা নাই। নরমালি মানে আমি যদি আমার দিয়ে উদাহরণ দিই, আমার মাথায় যদি কখনো 0 এস্টাবলিশ করা যায় তবে আমার মানও 1, যদিও সম্ভব না, বাস্তবতা এটাই নির্দেশ করে। কিন্তু চিন্তা করবা যে এখানে সবসময় জন্য এ থাকবে এমন না, কোন মানে কোন চলকের পাওয়ার যদি 0 হয় তবে তার মান অবশ্যই 1 হবে। শুধু এ হবে বলে যে হবে যে 0 তার মান 1 এমন না। যদি কিনা এখানে থাকে -2/3 টু দি পাওয়ার 0, এরকমও যদি থাকে, বুঝো কিন্তু যে -2/3 টু দি পাওয়ার 0 যদি থাকে, অর্থাৎ -2/3 এটা কিন্তু অনেক একটা ভগ্নাংশ, তারপরে আবার মাইনাস মান নির্দেশ করছি। তাই এই যে -2/3 এবং ভগ্নাংশ এগুলো সব নির্দেশ করছি, এইগুলোর পাওয়ারও যদি 0 হয় তবে তার মান 1। তাহলে এই একটা এইগুলো দিয়ে এই a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 এটা কিন্তু জেনারেল ম্যাথের জন্য ইম্পর্টেন্ট। অতএব এটা মাথায় জন্য রাখতে হবে যে কোন চলকের পাওয়ার যদি 0 করা যায় তবে তার মান হচ্ছে 1 হবে। আর এখানে কি বলছি যে a টু দি পাওয়ার -n, মাইনাস যখন হবে, যেমন আমরা একটা ধরে নিই এরকম যে x টু দি পাওয়ার -2 যদি বলি, তাহলে -2 বললে তখন আমরা কি করি 1/x² লিখি। সেটা কোন কনসেপ্ট থেকে আসছে? এই সুযোগ থেকে আসছে। এই যে a টু দি পাওয়ার -n, মাইনাস হলে 1 আর মাইনাস ছাড়া বাকি যা আছে a টু দি পাওয়ার n সেটা ভাগ হয়ে যাবে। যদি কিনা x টু দি পাওয়ার -3 হয়, মাইনাসের জন্য 1 এই বাই চিহ্ন, আর তোমার নিচে হলো x টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 5 ইন্টু 2 টু দি পাওয়ার 6। এটা দ্বারা বোঝানো হচ্ছে চলক তো একই আছে, গুণের ক্ষেত্রে পাওয়ার গুলো যোগ হয়ে যায়। যোগের ফর্মুলাটা যে গুণের ক্ষেত্রে এখানে তোমার আছে 2 টু দি পাওয়ার 5 ইন্টু 2 টু দি পাওয়ার 6, এটা দ্বারা বোঝানো হচ্ছে যে 2 চলক আছে আর গুণের ক্ষেত্রে পাওয়ার গুলো যোগ হয়ে যাবে, তাহলে 2 টু দি পাওয়ার 5 প্লাস 6, একটা চলক হবে 5 প্লাস 6 হবে, তাহলে 5 6 11। এখানে কি বলছে 3 টু দি পাওয়ার 5 তোমার হচ্ছে বাই হলো 3 টু দি পাওয়ার 3, যেটা দ্বারা নির্দেশ করে। স্যার হ্যাঁ 2 টু দি পাওয়ার 11 এর মান বের করতে হবে।
2 টু দি পাওয়ার 11 এর মান যদি এমসিকিউ তে প্রয়োজন হয় তাহলে তুমি আছে করতে পারো। আর 2 টু দি পাওয়ার 11 যদি তুমি ক্যালকুলেটর বের করতে চাও তাহলে তোমার ক্যালকুলেটরে তুমি আছে ক্যালকুলেটর তো অবশ্যই অন করবা, তারপর 2 লিখবা, দেখবা এরকম ওই যে তোমরা পাওয়ার চিহ্ন আছে এরকম হ্যাঁ এরকম স্যার। পাওয়ার চিহ্ন দিয়ে 11 দাও, দেখো 2 টু দি পাওয়ার 11 আকার চলে আসবে। 2 টু দি পাওয়ার 11 ওইটার মান ওইভাবে অ্যান্সার বের করতে পারবা। এবার এখানে আসো, আচ্ছা 3 টু দি পাওয়ার 5 ভাগ 3 টু দি পাওয়ার 3, এখানে 3 টু দি পাওয়ার, এখানে তোমরা অবশ্যই অ্যান্সার বের করে রাখবা, 2 টু দি পাওয়ার 11 বেশি হবে না। 3 টু দি পাওয়ার 5 মাইনাস 3 3 স্কয়ার। এবার এখানে কি বলছে যে ভাগের ক্ষেত্রে পাওয়ার গুলো বিয়োগ হয়, এই বিয়োগ তুমি 3 থেকে 5 উপরেও করতে পারবা, আবার 5 থেকে 3 নিচেও করতে পারবা, নট ফ্যাক্ট, এক অ্যান্সার একই নির্দেশ করবে। কি বলছি বুঝতে পারছো? যে তোমরা আছে কি কাজ করবা, যে 3 টু দি পাওয়ার 3 3 টু দি পাওয়ার 5, এখানে আমরা যদি চিন্তা করি 3 টু দি পাওয়ার 3 মাইনাস 5 আবার 3 টু দি পাওয়ার 5 মাইনাস 3 করব, সেটাও হবে। এখানে কি বলছে যে 5/4 টু দি পাওয়ার 3, তার মানে এটা নির্দেশ করে যে এই 5/4 হলো 3টা, মানে ঘাত যত থাকবে তত গুণ বোঝায়, যত ঘাত তত গুণ। মনে রেখো, এখানে লিখে রাখতে পারো সাইড নোট দিয়ে, যত ঘাত তত গুণ। এখন 2 ইনটু 7, তাহলে এই যে 4 টু দি 2 ইনটু 7 যেটা নির্দেশ করে একটা চলকের পাওয়ার যখন থাকবে, একটা চলকের পাওয়ার যখন থাকবে তখন সেই চলকের পাওয়ার গুলো গুণ হয়ে যাবে, যেমন 7 দুগুণে 14 এখানে একটু আগে বলছে। আর এখানে এই পাওয়ারটাকে আমরা আলাদা করে দিতে পারি, 5 দুগুণে 10 3 5 15, এইভাবে 5 দুগুণে 10 3 5 15। তার মানে এটা শিখলাম যে একটা চলকের পাওয়ার থাকলে গুণ হয়ে যায়, এখানে দুইটা চলকের পাওয়ার থাকলে সবাই পাওয়ার পায়। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত তোমাদের এই যে শর্ট যেসব নোটগুলো আছে সেগুলো আমি তো ব্যাখ্যা করলাম।